ফ্রেন্ডস, আমি পাফি। তোমরা কেমন আছো? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পটি আমি পাঠ করব। তারপর কাল এসএস ম্যামের কাছে কবি পরিচিতি ও হাতে কলমে সমস্ত প্রশ্ন উত্তরগুলো জেনে নেব। যারা এখনো উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো আর পাশের বেল বাটনটি অন রাখো, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করতে একদম ভুলবে না। চলো তবে শুরু করি। ফাঁকি, রাজশেখর পট্টনায়ক। 800 টাকা গুণ্ঠ দরে জমি কিনে বাড়ি করার সময়ে বাপে আর ছেলেতে সর্বদা এক কথা, কোথায় বাড়ি হবে? ছেলে বলে রাস্তার ধারে করা যাক, তাহলে রাস্তা থেকে নামলেই সহজে বাড়ি ঢোকা যাবে। বাপ বলেন এমন মরুভূমির মধ্যে কেউ বাড়ি করে না, চারিদিকে পাথরের মতো শক্ত শুকনো মাটি, এর মধ্যে বাড়ি করার মানে কি? তাহলে কি করা যায় বাবা? এটুকু জমি খালি রাখা যাক, গাছপালা কিছু। হ্যাঁ বাবা, বাগান করব। আগে গাছ লাগাবো, তারপরে যত বাগান করবে করো। কি গাছ? আম গাছ পুঁতবো এইখানে, কলমি গাছ। আমি একটা কলমি গাছ করেছি বিড়িবাটির বাগানে। ভালো আম, সেই যে ভাগলপুর থেকে ল্যাংড়া আম আনিয়েছিলাম, মনে নেই তোর? গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার দিকে তাকালো। বাবা কি কলম করেছিলেন কে জানে। গাছ কি ভালো হবে? ফুলের বাগান করলে কি সুন্দর হতো। বাবা, ফুলের বাগান করলে ভালো হতো না? এখানকার মাটি বেলে মাটি, জল দেবারও সুবিধা নেই। বাবা, আমি জল দেব। হ্যাঁ রে হ্যাঁ, তুই তো নিজের হাতে জল তুলে চানটুকুও করতে পারিস না, তুই করবি বাগান? না বাবা। বেশ, করবি তো কর। একটা আম গাছ এখানে থাকবে, তুই যত ফুল গাছ লাগাবি লাগা। আমের চারা আসলো ছোট একটি হাড়ির মধ্যে, কালো মাটির উপরে 1 হাত উঁচু আম গাছ। সব শুদ্ধ গন্ডা আস্টেক পাতা হলেও হতে পারে। বলতো রে, কোথায় পোতা হবে? বাবা, মাঝখানে পোতো, নইলে ডালপালা পাঁচিল ডিঙিয়ে বাইরে চলে যাবে, রাস্তার ছেলেরা উৎপাত করবে। গাছের জন্য কোদল লাগবে, বাইরের কোদল এসে ঘরে ঢুকবে। তোর কে বলে এইসব কথা? বাপের কথায় রাগ করে গোপাল চলে গেল বাড়ির ভিতর, মায়ের কাছে নালিশ করতে। দেখো তো মা, বাবা আম গাছ নিয়ে পাঁচিলের কাছে লাগাচ্ছেন, গাছে আম ফললে পাড়ার ছেলেরা কি আর রাখবে? ওগো, আম গাছ ওখানে কেন লাগাচ্ছ? গোপাল এদিকে রাগ করছে। ওহ, তোমার ছেলে কিছু করবে না, খালি ওই আম গাছ হবে, তার ডাল পাঁচিল টপকাবে, রাস্তার ছেলেরা ঝগড়া বাঁধাবে, এইসব। খুব হয়েছে, মা আর ছেলের একই রকম বুদ্ধি। হ্যাঁ, একই রকম বুদ্ধি। ওখানে গাছ লাগানো হবে না। আমি বলছি হবে, আমার জমিতে আমি গাছ লাগাবো। তোমার জমি? জমি আমার, তোমার নামে আছে না? যা পালা বলছি। মায়ের বয়ে ঘরের ভিতরে চলে গেল বিশেষ আলোচনার জন্য। বাবা সব খারাপ করে দিচ্ছেন, বেশ করুন। ঝগড়ার ফলে গাছ সরল 2 হাত ভেতরের দিকে। জল দেওয়া হলো, জন্তু জানোয়ার ঠেকাবার জন্য কঞ্চি দিয়ে বেড়াবন্দি করা হলো। সকালে গোপাল আর গোপালের মা উঠে প্রথমেই গেল আম গাছ দেখতে। গাছ নেতিয়ে পড়ে নেই তো? না, বেশ তাজা আছে। মাকে গোপাল চুপি চুপি বলল, গাছটাকে আরো 2 হাত ভেতরে লাগালে কত ভালো হতো। আচ্ছা, এখানেই থাক, বাবা ভারী একগুঁয়ে, কি আর করা যাবে। মা, আমি কিন্তু এ গাছের কিছু করতে পারবো না। কারো হেফাজতের দরকার হয়নি, আপন চেষ্টাতেই গাছটি বেড়েছে। মা আর ছেলেতে কথা হয়, কলম ঠিক মতো করা হয়নি, সে কথা বাবাকে বলতে গিয়ে দুজনে বকুনি খায়। সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। কেউ গোপাল বাবুকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বোঝান, কারজুরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন, সেইখানে আমাদের বাড়ি। অনেক বন্ধুর কাছে এই দুষ্টু আম গাছটা ছন্ন ছাড়া স্বভাবের মানুষ গোপালবাবুর সহজ পরিচয় হয়ে দাঁড়ায়। গাছ আপনা আপনি বাড়ছে, আলো বাতাস আর মাটি থেকে সে তার আহার জোগাড় করে বাড়ির পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। নদীর ধারে গ্রীষ্মের গরম বাতাস সে তার সবুজ বুক দিয়ে ঠেকায়। কারজুরি নদীর থেকে ছুটে আসা গরম বালির ঝাপটা আপন দেহ দিয়ে আটকায়।
সর্বদা সকলের কাছ থেকে নানা অত্যাচার সহ্য করে সে চুপচাপ আপন মনে দাঁড়িয়ে থাকে। গোপাল তার বন্ধুদের এনে সেই আম গাছের তলায় বসায়। সবাই তারিফ করে, বলে এমনই জায়গায় এমনই আম গাছ তলায় বসে যত ইচ্ছা বই লেখা যায়। গোপাল খুশি হয়ে বলে, এটা আমাদের পোষা গাছ, তাই এত সুন্দর হয়েছে। গাছ লাগানোর ইতিহাস গোপালের আর মনে ছিল না। শহর জায়গা, অনেক দূর থেকে লোকের এই আম গাছটির কথা মনে পড়ে। পূজা, বিবাহ বাড়ি, সব কাজে গোপালবাবুর কাছে অনুরোধ আসে আম পাতার জন্য, আমের ডালের জন্য। কেউ চাইতে আসলে গোপালবাবু নিজে এসে গাছের কাছে দাঁড়ান। কচি পাতা নিও না, ওই থাক, এত পাতা গেলে গাছে কি আর ফল ধরবে? কত লোক আসবে, ওই থাক। এমনি অশেষ সাবধানতার সঙ্গে গোপাল সেই ডাল পাতা বিলোয়। পোষা আম গাছের পাতাগুলো সব বুঝি গোনাগুনতি হয়ে গেছে। বাড়ির সবাইকার এক চিন্তা, গাছে কবে ফল ধরবে। এই দেখেছো, আম গাছে বোল ধরেছে। বাহ, ভালো বোল হয়েছে সব ডালে। আহা, বোল মোটে যদি না ঝরে পড়ে কত আম হবে। কেমন আম হয় দেখা যাবে। জাত আম কে জানে, বাবা তো নিজেই কলম করেছেন। ভালো কলমি গাছ ফার্ম থেকে আনলে হতো না? তা না, নিজেই কলম করেছেন। আমরা ও আম খাবো না বাবা, আমরা তোমার আম গাছের আম মোটে খাবো না। মা বলছে ভালো আম নয়। বেশ, খেও না, গাছ তো কেঁদে ভাসাবে কিনা তোমরা না খেলে। কিন্তু সকালে সকলের মুখে উদ্বেগ, কুয়াশা হয়েছে, আমের বোল ঝরে যাবে। এই দেখো, বাতাসে মোটর দানার মতো বোল ঝরে ঝরে পড়ছে। আগুন লাগানে পিঁপড়েগুলো সব খেয়ে ফেললে। আচ্ছা করে ডিটিডি দেব, পিঁপড়ে মরে যাবে। আরে আম হয়েছে। বাড়ি শুদ্ধ সকলে মিলে গুনতে আরম্ভ করে। অনেকবার গোনা হয়, পাতার আড়ালে আবার কোথায় একটা বাকি রয়ে যায়, হিসেবে ভুল হয়। দেখো ছেলেরা, গুনে রাখো, দেখা যাবে কটা আম হয় এতখানি বলতে। পাড়ার ছেলেদের চোখে পড়ে যায়, ঢিপ ঢাপ ঢিল ছোড়া শুরু হয়। এই, নজর রেখো ওই ছেলেগুলোর ওপরে। আম হলে কেউ তো খাবেই, দুপুরে নজর রাখা এক কাজ হলো। প্রত্যেকটি আম এক একটি অমূল্য সম্পদ। পাকলেও আমের উপরটা সবুজ রয়েছে, ভেতরকার রং হলদে না হলেও গেরি মাটির রং দেখাচ্ছে। টক না হলেও মিষ্টি নয়। সবাই এক ফালি খেয়ে তারিফ করে। বাড়ির হাদা ছেলেকে সবাই যেমন আদর করে গায়ে হাত বুলায়। আমাদের আম খুনটুনি দিয়ে পারবো, দেখে শুনে পারলে নিচে পড়ে থেতলে যাবে না। বাড়ির সবাই মিলে খুব সাবধানে আম পাড়ে। আরে দেখেছো, ভালো করে দেখো, কাঠবিড়ালি আর বাদুড়ের চোখ এড়ায় না কোনো আম। আমরা এতজনে মিলে আম পারলাম, তবু রোজ কাক, বাদুড়, কাঠবিড়ালির এঁটো করা আম পড়ছে কোত্থেকে কে জানে। পিঁপড়েও মরেনি, আধ খাওয়া আমে ঠিক লেগে আছে। এত যত্ন করে যে কয়টা আম ঘরে তোলা হয়, তার গোনাগুনতি 2-4টি করে বিলোনো হয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের। বাড়ির সকলের সঙ্গে একেবারে মিলে মিশে গিয়ে আম গাছটি পরিবারের একজনের মতো হয়ে উঠেছে। কেবল তার নাম দেওয়া হয়নি, এই যা। এই যুদ্ধের সময় আম গাছের উপর দিয়ে এক বিপদ যাচ্ছে। উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে, তবে তার হাত থেকে বাঁচবার জন্য সরকারের লোক ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে একেবারে আম গাছের গোড়া পর্যন্ত। সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। যতই ঠেকো দেওয়া যাক, সিধে হচ্ছে না। কি আর করা যায়? শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন চিরদিন রুগ্ন থেকে যায়, তেমনি বোমা তো পড়ল না, ট্রেঞ্চ খুঁড়ে আম গাছটি কমজোর করে দিয়ে গেল। খোড়া মানুষের হাতে যেমন লাঠি দেওয়া হয়, হেলে পড়া আম গাছকে একটি পেয়ারা গাছের দোফেকড়া শক্ত ডাল দিয়ে তেমনি ঠেকো দেওয়া হয়েছে। পিঁপড়ে, কাঠবিড়ালি সেই দিক দিয়ে আরেকটি পথ খুলে গাছের উপর যাওয়া আসা করছে। লোক এলে গেলে তার গায়ে সাইকেল ঠেসান দেয়। ফি বছরে ওই সেই এক কথা। এবছর কত আম ফলবে? 3 বছরে একবার ফলন ভালো হয়। গেল বছর হয়েছিল 100 থেকে 5টি কম। এবার দেখা যাক। কারো হঠাৎ দয়া হলে 2-1 তাল গোবর নয়তো 1 ঘুঁটি জল ঢেলে দেয় গাছতলায়। সকলের নজর গাছের পাতার দিকে। এবছর কাউকে পাতা দেওয়া হবে না, গাছ কাহিল হয়ে যাবে, ফলবে না। মা, গাছটা রাস্তার উপর বড্ড ঝুঁকে পড়েছে, যেতে আসতে মাথায় লাগে। বৃষ্টির সময়ে পাতার জলে গা ভিজে যায়, কেটে দেবো কয়টা ডাল? দেখ গোপাল, আম গাছে হাত দিলে ঝগড়া হবে তোতে আমাতে। এমনি শাসানি সত্ত্বেও গোপাল চুপি চুপি কয়েকটা সরু সরু ডাল কেটে ফেলে, কেটে একেবারে বাইরে ফেলে দিয়ে আসে। মা জানবার কি দরকার, রাস্তাটা সাফ হলেই হলো। তবু গাছটার কত মায়া,
তার পাতার আড়ালে সব ক্ষতচিহ্ন সে লুকিয়ে ফেলে। গোপালের মায়ের চোখ তার ঠাহর করতে পারে না। গোপাল গিয়ে হাত বুলিয়ে দেয় গাছের গায়ে। ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে। সে বাড়ির একটা অঙ্গ এই গাছটি। বাইরের লোককে পথ দেখানোর জন্য বাইরের বিজলি আলো জ্বালিয়ে গাছ তা আড়াল করে দেয়। ভেতরের কথা লুকিয়ে রাখে বাইরের লোকের কাছে। বাইরের লোককে আপন আড়ালের ওপাশে রাখে। কত ঝড় বৃষ্টি গিয়েছে প্রতি বছর, যত ফুল ফল কুড়ি ও পাতা সে ফেলেছে, আবার ততই এসে ভরেছে। গোপাল বড় হয়ে বুড়ো হতে চলল। গোপালের বাবা মা ভাই বোন ভাগ্নে ভাইপো সকলেই এগোচ্ছে। গাছটির বয়স বাড়ে না। হয়েছে গাছের দালানটার সমান উঁচু। যতখানি জায়গা নিয়েছিল তেমনি রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখে মানুষের ছেলেরা ছোট থেকে বড় হচ্ছে, বুড়ো হচ্ছে। প্রতি বছর কাক এসে বাসা বাঁধে। বর্ষাকালে বেনে বউ এসে বসে। রাতে কাল পেঁচা এসে ডাকে। রোজ কাঠবিড়ালি খেলা করে। ফি বছর ছেলেপিলেরা তাতে দোলনা টানায়। তাদের কলরব কল্লোল, তাদের উৎসাহ আনন্দ সেই আম গাছটির গায়ে গোড়ায় লুটিয়ে পড়ে। প্রত্যেক বছর ঝড় বয়েছে, আম গাছ তাতে কেঁপেছে। তার ডালে পাতায় পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। গাছের নিচে পিঁপড়ে শিকার করতে পিঁপড়ে বাঘ বেলে মাটিতে গর্ত খুঁড়ে বসে থেকেছে। বাতাস তেমনি গাছ জড়িয়ে ডাল দুলিয়ে বয়ে গেছে। সে গাছ অজর। গাছ জানে না, বোঝে না। তাকে উপলক্ষ করে যে যা করে, যে যা ভাবে, তার সম্বন্ধে সে সম্পূর্ণ নির্বিকার। দোলনা পাছে পড়ে যায় বলে তার গায়ে ভ্রমর করে মোটা প্যাঁচ আটা হয়েছে। মানুষ আর গাছ জীবনের বিভিন্ন প্রকাশ, কিন্তু দুই পোষ মানে। পোষা মানুষ কাজের বেলায় কৃতজ্ঞ হয়, পোষা গাছ সর্বদা কৃতজ্ঞ আর বাধ্য। ঝড় আসে, আসবে, তাতে ভাবার কিছু নেই। সকালবেলা বাড়িতে হইচই। আরে দেখেছো, কাল রাতে আম গাছ ভেঙে পড়ে গেছে। ভাই ওঠ, আরে গোপাল ওঠ, আম গাছের দশা দেখেছিস? সবাই ছুটে গেল আম গাছের কাছে। গোপাল দেখলো আম গাছ পড়ে আছে মাটির উপরে। তার দোলনা বাঁধা দড়ি আর তার ডালের নিচে চাপা পড়েছে। দাঁড়িয়ে থাকাতে যত উঁচু ছিল, পড়ে গিয়েও তার ডালপালা তত উঁচু হয়েই রয়েছে। গোপাল ঘুরে ঘুরে দেখলো গাছের একটা দিক উয়ে অর্ধেক খেয়ে ফেলেছে, ফোপড়া হয়ে গেছে, আর অর্ধেক ভেঙে গেছে। কিরে গোপাল, ওষুধ দিয়ে পিঁপড়ে মারছিলি না? পিঁপড়ে থাকলে উই লাগতো না। এত বড় গাছটাকে উইয়ে খেয়ে ফেললে গেল। পিঁপড়ে তো মোটে রইলো না, উইয়ের রাজত্ব হলো। কাঁচা গাছটাকে ভোজ করে দিলে। কাঠবিড়ালিগুলো দূরে ঘোরাফেরা করছিল। আর কি খাবি রে কাঠবিড়ালি? আম গাছ মরে গেছে। নদীতে স্নান করতে আসে যায় যারা, পথে চলা পথিকেরা দাঁড়িয়ে যায়, বলে কি ঝড়টা না হয়েছিল, এত বড় ফলন্ত গাছটা উপড়ে পড়লো। আহা আহা, গাছটা কত ভালো পড়েছে যে তার ঘরের উপর পড়েনি, বাড়ির উপরকার বিজলি বাতিটা ভাঙেনি, দিনের বেলা পড়েনি। ডালে কাকের বাসা তেমনি আছে। কালো কালো ছানাগুলো উঠতে শেখেনি, চ্যাঁ চ্যাঁ করছে। সে গাছ আর নেই। ভারী বুদ্ধিমান গাছ ছিল সেই হৃদয়বান আম গাছটি, আর বেঁচে নেই। কাঠুরিয়া এসে কুড়াল দিয়ে গাছের পাবে পাবে টুকরো করে কেটে দিয়ে গেল। পাখির বাসাওয়ালা ডালটি আর একটা গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখে দিল। খবর কাগজ লিখেছিল, কটকে অর্ধরাতে ভীষণ ঝড় বৃষ্টি, শহরের ভিতরে পুরীঘাটে আম গাছ উপড়ে পড়েছে। গাছটির মৃত্যু সংবাদ খবর কাগজে বের হলো। কি কপাল জোর তার। 2 দিন পরে সন্ধ্যাকালে গোপালবাবু কাকের নিজের বাড়ির নিশানা দেওয়ার সময় বলছিলেন, পুরীহাট পুলিশের ফাঁড়ির পশ্চিম দিকে গেলে যেখানে প্রথম আম গাছ পাবেন। না না, ভুল বললাম, সে আম গাছটি পড়ে গেছে এই ঝড়ে। আষাঢ়ের ঝড় আপন পরাক্রম দেখাতে লুটে নিল একটি নিরীহ নিরপরাধ আম গাছকে। তাই আবার সে ছিল দুর্বল, উইয়ে খেয়েছিল। কিন্তু সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল সেই ঝড়ের রাতে।